আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে যে কিউডি সমান আলফা মাইনাস বিটা পি এবং কিউ এস সমান মাইনাস গামা প্লাস ডেল পি চাহিদা ও যোগান অপেক্ষক হতে, এখানে চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক দেওয়া আছে। চাহিদা যোগান অপেক্ষক হতে দামের সময় পথ পিটি নির্ণয় করো। দামের সময় পথ পিটি নির্ণয় করবো যখন ডিভি বাই ডিটি সমান ইএক্সপি এবং প্রাথমিক শর্ত ইএক্সপি বলতে আমরা ইএক্স দ্বারা আমরা এক্সট্রা বুঝি। এক্সট্রা পিতে চাহিদা, অতিরিক্ত চাহিদা। যেখানে ডিবি বাই ডিটি সমান হচ্ছে ইএক্সপি মানে অতিরিক্ত চাহিদা এবং প্রাথমিক শর্তটা দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে কি শর্ত আরোপ করলে ভারসাম্য স্থিতিশীল হবে। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব। ওকে, সমাধানে যাই। যেহেতু ডিপি বাই ডিটি দেওয়া আছে, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অন্তরক সহগ। আর আমরা অন্তরক সমীকরণ বের করবো। শুরুতে অন্তরক সমীকরণ বের করে সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান বের করার মাধ্যমে দামের সমাধান বের করবো। প্রথমে কি করবো, অন্তরক সমীকরণ বের করে নিব। আমরা একটু লিখবো সমাধান দেওয়া আছে কিউডি আলফা মাইনাস বিটা পি এবং কিউএস মাইনাস গামা প্লাস ডেল পি। আচ্ছা, চাহিদা যোগান অপেক্ষক হতে দামের সময় পিটি নির্ণয় যখন ডিপি বাই ডিটি সমান ইএক্স, তাহলে আমি একটা মারে যাবো এক। হ্যাঁ, এক কি দেওয়া আছে লিখবো আমরা, যে একে হচ্ছে দেওয়া আছে ডিপি বাই ডিটি ইএক্স পি। অতএব ডিপি বাই ডিটি সমান ইএক্স দ্বারা আমরা অতিরিক্ত মানে এক্সট্রা, আর পিতে হচ্ছে চাহিদা, অতিরিক্ত চাহিদা বুঝি। আর অতিরিক্ত চাহিদা ফর্মুলা হচ্ছে কিউডি মাইনাস কিউএস। এই হচ্ছে অতিরিক্ত চাহিদার ফর্মুলা। ওকে, বা ডিপি বাই ডিটি সমান কিউডি এর মান বসাবা আলফা মাইনাস এর বিটা পি মাইনাস কিউএস, কিউএস এর মান বসাবা, তো মাইনাস প্লাস মাইনাস ডেল পি। ঠিক আছে, ডিপি বাই ডিটি সমান কিউডি হচ্ছে আলফা মাইনাস বিটা পি প্লাস কিউএস হচ্ছে মাইনাস এর গামা, মাইনাস প্লাস হয়ে গেছে, তাই না? এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, আর মাইনাস কি ডেল পি। বা ডিপি বাই ডিটি সমান আলফা প্লাস গামা একসাথে করলাম, আর এই দুইটা থেকে আমি কমন নিলাম। কি কমন নিলাম? মাইনাস এর পি। মাইনাস কমন নিলে থাকে হচ্ছে বিটা প্লাস ডেল। পিটা এখানে না লিখে পি আমি এই পাশে লিখবো, একটু সাজায় রাখলাম, কারণ অন্তরক সমীকরণে সি পদের পরে চলক থাকে। বা এখন অন্তরক সমীকরণ, মূল অন্তরক সমীকরণে যদি আমি চলে আসি, যেমন ডিওয়াই বাই ডিএক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু সি, হ্যাঁ এরকম মূল। তো আমি যদি এই ফর্মুলা সাজাই, তাহলে এখানে চলক আনতে হবে, অধীন চলক আনতে হবে। তো অধীন চলক এখন হচ্ছে ওয়াই, এখন হচ্ছে তোমার পি। তো এই পাশে চলে আসবে ডিপি বাই ডিটি প্লাস বিটা ডেল পি সমান আলফা প্লাস গামা। এক নং। এইভাবে আমরা একটা অন্তরক সমীকরণ সাজাবো। তোমরা জানো অন্তরক সমীকরণ দুই প্রকার। অন্তরক সমীকরণ দুই প্রকার: সমজাতীয় অন্তরক সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ। সমজাতীয় অন্তরক সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ। তো সমজাতীয় অন্তরক সমীকরণে তোমার স্থির পদ থাকে না, অর্থাৎ এরকম জিরো হবে। আর অসমজাতীয় অন্তরক সমীকরণে স্থির পদ থাকে। যে অন্তরক সমীকরণে কোন স্থির পদ থাকে তাকে বলা হবে অসমজাতীয় অন্তরক সমীকরণ, আর যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে না তাকে বলা হবে সমজাতীয় অন্তরক সমীকরণ। তাহলে এই সমীকরণ অবশ্যই অবশ্যই তোমার অসমজাতীয় অন্তরক সমীকরণ, কারণ এখানে স্থির পদ রয়েছে। ওকে, এখন দামের সময় পদ, দামের সময় পদ বের করতে গেলে আমি তোমাদের যেটা বললাম, সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান বের করতে হবে, তাহলে দামের সময় পদ বের করা যাবে। তো আর সাধারণ সমাধান বিশেষ সমাধানের বের করা, দামের অর্থাৎ দামের সময় পদ বলতে সাধারণ সমাধান বিশেষ সমাধান বের করবো, পরে দামের সময় পাবো। তাহলে সাধারণ সমাধানটা হচ্ছে
সাধারণ সমাধান আর বিশেষ সমাধান। তার বিশেষ সমাধান লিখি, বিশেষ সমাধান হচ্ছে পিটি আর ফর্মুলা হচ্ছে পিসি প্লাস পিপি, অর্থাৎ সম্পূরক ফাংশন হচ্ছে বিশেষ সমাকলন, সম্পূরক ফাংশন বিশেষ সমাকলন। সাধারণ সমাধান বের করতে গেলে তোমাকে সম্পূরক ফাংশন বের করতে হবে আর বিশেষ সমাকলন বের করতে হবে। সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলন বের করা হলে সাধারণ সমাধান তুমি পাবা। তাহলে আমরা একটু লিখে নিব যে সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয়। তো সাধারণ সমাধান নির্ণয়ের উপায় হচ্ছে তোমাকে যেটা করতে হবে, প্রথমে সম্পূরক ফাংশন আর বিশেষ সমাধান বের করতে হবে, তাই সাধারণ সমাধান পেয়ে যাবে। আর বিশেষ সমাধান যখন করবো তখন আমরা কন্ডিশন প্রয়োগ করবো শুধু। তাহলে সাধারণ সমাধান বের করতে গেলে তোমাকে সম্পূরক ফাংশন আর বিশেষ সমাকলনটা লাগবে। তো আমরা লিখি যে সম্পূরক ফাংশন দিয়ে অগ্রসর হবো, সম্পূরক ফাংশন নির্ণয়। সাধারণ সমাধানের জন্য তোমাকে আগে সম্পূরক ফাংশন বের করতে হবে। সম্পূরক ফাংশন পিসি, সম্পূরক ফাংশন পিসি নির্ণয়, সম্পূরক ফাংশন পিসি নির্ণয়। তো পিসি নির্ণয় করতে গেলে যে ধাপে আমরা অন্তরক সমীকরণ আগের অঙ্কগুলো যেভাবে করে আসছি অসমযোজিত অন্তরক সমীকরণের, এই অঙ্ক ঠিক সেম। তোমরা প্রথম দিকের অঙ্কগুলো অবশ্যই করে নিবা। আমরা লিখবো যে এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে, এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেই। ওকে, তাহলে যে এক নং সমীকরণ আছে তাকে আমি সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিব। তো সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিলে স্থির পদটা বাতিল করে দিতে হবে, কোনো স্থির পদ থাকবে না, কোনো স্থির পদ থাকবে না। এই যে জিরো করে দিলাম, কোনো স্থির পদ নেই। স্থির পদটা বেনিশ হয়ে গেলে সেটা সমজাতীয় হয়ে যাবে, বা ডিপি বাই ডিটি সমান, এখানে শুধুমাত্র অন্তরক সহগ যেটা আছে ডিপি বাই ডিটি, এই অন্তরক সহগ বাম পাশে রাখবো, বাকি সব ডান পাশে নিয়ে যাবা। তাহলে বিটা প্লাস ডি ডান পাশে চলে যাবে, বিটা প্লাস ডি পি প্লাস এর মাইনাস ডানে চলে যাবে। এরপরে উপরে লব আছে ডিপি, তো ডিপিটা উপরে আছে উপরেই রাখবা, আর ডান পাশ থেকে এই ডি এর সাথে যে চলক আছে এই চলক বাম পাশে নিয়ে আসবে। এই চলক বাম পাশে নিয়ে আসলে পি আছে উপরে, বাম পাশে আসলে আসবে কোথায়? নিচে। এখান থেকে বিটা ডেল আর ডিটি আছে নিচে, ওই পাশে গেলে উপরে যাবে। ঠিক আছে, ডিপিটা আমি উপরে রাখছি, বাম পাশে থাকবে, লব যেটা থাকে সেটা বাম পাশে থাকবে। হ্যাঁ, ডান পাশ থেকে আমি চলক নিয়ে আসবো, আর মানে বিটা প্লাস যেটা আছে আর ডিটিটা নিচে আছে উপরে চলে যাবে। এখন সমকলন চিহ্ন দাও। আমরা একটু লিখে নিতে পারি যে উভয় পক্ষকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করি। তাহলে 1/p এর সমাকলন কি? log p, কারণ আমরা জানি 1/x এর সমাকলন log x। 1/x এর সমাকলন যদি log x হয় তাহলে 1/p এর সমাকলন অবশ্যই log p, অবশ্যই log p। ওকে, তারপর খেয়াল করো সমাকলন তোমার দুই ধরনের হয়ে থাকে, নির্দিষ্ট সমাধান, অনির্দিষ্ট সমাধান। যদি সমাকলনের মানে সীমা দেওয়া থাকে, চলকের মানে সীমা দেওয়া থাকে, অর্থাৎ সমকলন চিহ্নের উপরে এবং নিচে দুটো মান দেওয়া থাকে, তখন তাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন, আর মান দেওয়া না থাকলে হয় অনির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলন যখন চিহ্ন উঠে যাবে তখন তার সাথে একটা স্থির পদ যোগ করতে হবে, সেটা সি হয়, এ হয়, কে হয়। তো আমরা সি যোগ করলাম, মাইনাস বিটা প্লাস ডেল, আর এখানে সি টু যোগ, সরি এখানে সি যোগ করলাম। দুই পাশে যেহেতু সমাকলন, এক পাশে সি ওয়ান দিলাম, আর এক পাশে আবার সমাকলন আছে সি টু দিব। আর যদি এক পাশে শুধু হইতো সমাকলন তাহলে শুধু সি দিতাম। আচ্ছা, এইটুকু স্থির পদ থেকে যাবে। আর ডিটি তোমাকে যদি বলে যে তুমি 2 এর সমাকলন করো, তাহলে করবা কি 2x প্লাস সি, 5 এর সমাকলন 5x প্লাস সি, 10 এর সমাকলন করো 10x প্লাস সি, এর সমাকলন করো x প্লাস সি। অর্থাৎ স্থির পদের সমাকলন হচ্ছে তার সাথে চলক চলে আসবে, স্থির পদের সমাকলন তার সাথে হচ্ছে চলক চলে আসবে। তাহলে এর সাথে x চলে আসবে, 2 থাকবে 2x, x চলে আসবে। ঠিক একই ভাবে যদি এখানে শুধু বলে এটা সমাকলন করো, তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে x চলে আসবে, তো 1x, তার মানে শুধু x লিখতে পারি আমরা।
ঠিক একইভাবে তাহলে আর একটা টি লিখতে পারি টি প্লাস সি টু, তাহলে লগ পি সমান মাইনাস বিটা প্লাস ডেল টি সি টু মাইনাস সি ওয়ান। সি টু সি ওয়ান বাম পাশে আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে, লগ পি সমান মাইনাস বিটা ডেল টি প্লাস সমীকরণের পরে যদি কোনো লগ আসে, এটা একটা ধ্রুবক, লগ টু একটা, সি টু একটা ধ্রুবক, সি ওয়ান একটা ধ্রুবক, আর ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে তুমি আরেকটা ধ্রুবক পাবা। ওই ধ্রুবক হিসেবে তুমি এখানে সি টু মানে সি ওয়ান সমান তুমি এখানে লিখতে পারো, তোমার ইচ্ছা মতো লিখতে পারো, সি এ কে সি লিখতে পারো, এ লিখতে পারো, কে লিখতে পারো, কারণ ধ্রুবক সি টু একটা ধ্রুবক, সি ওয়ান একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা ধ্রুবক। আর যদি কোনো লগ থাকে সমীকরণ চিহ্নের পরে যদি কোনো লগ আসে, অবশ্যই যদি লগ আসে তুমি একটা লগ আসলেই হবে, তোমাকে অবশ্যই এই সি টু মানে সি ওয়ান সমান লগ ধরতে হবে। লগ ধরে এখানে এ সি কে যখন একটা ধরতে পারো, আমি লগ এ ধরতেছি, লগ এ। বা এখন লগ তুমি বাম পাশে নিয়ে আসো, ডান পাশে প্লাস আগে আছে, বাম পাশে মাইনাস হবে। এখন বিয়োগ আকারে থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, পি বাই এ মাইনাসের বিটা ডেল টি। এখন লগ দেখো, যদি এক পাশে লগ থাকে তাহলে সূচক নিয়ে থাকি, আর দুই পাশে লগ থাকলে অ্যান্টি লগ নিয়ে বাদ করি, তাই না? যদি উভয় পাশে লগ থাকে তাহলে অ্যান্টি লগ নিয়ে বাদ করতে হয়, আর এক পাশে লগ থাকে সূচক নিয়ে বাদ করি আমরা। তা আমরা উভয় পক্ষে সূচকীকরণ করবো, অথবা উভয় পাশে সূচক নিয়ে লিখবো কথাটা। তাহলে পি বাই এ সূচক নিলে লগের সূচকে বেনিশ হয়ে যাবে, থাকবে পি এ আর ই টু দি পাওয়ার মাইনাস এর বিটা প্লাস ডেল টি। যে পাশে লগ নেই ওই পাশে সূচকের রূপ ধারণ করবে, এই পাশে লগের সূচক কি হয়ে গেছে, এটা বেনিশ হয়ে গেছে। ওকে, এখন এটা দেখো ভাগাকারে চলে বেশি গেলে গুণ আকারে যাবে, তাহলে পি সমান আমি দেখতে পারি এ ই মাইনাস বিটা প্লাস ডেল টি। এই যে পিটা পাইছি, এই পি হচ্ছে তোমার সম্পূরক ফাংশন। এই পিটা কি সম্পূরক ফাংশন, আমরা এখানে লিখে নিতে পারি যে অতএব নির্ণয় সম্পূরক ফাংশন, অতএব সম্পূরক ফাংশন পিসি সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা প্লাস ডেল টি। এটা হচ্ছে তোমার সম্পূরক ফাংশন। ওকে, আমি একটা সম্পূরক ফাংশন লিখে নিই, পিসি সমান এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডেল টি, এই হচ্ছে সম্পূরক ফাংশন। আচ্ছা, সম্পূরক ফাংশনের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিশেষ সমাকলন। হ্যাঁ, তো আমরা লিখে নিই যে বিশেষ সমাকলন নির্ণয়। সম্পূরক ফাংশনের পর যেটা করি আমরা বিশেষ সমাকলন, বিশেষ সমাকলন পিপি, পার্টিকুলার ইন্টিগ্রাল বলা হয় বিশেষ সমাকলনকে, বিশেষ সমাকলন পিপি নির্ণয়। ওকে, বিশেষ সমাকলন করতে গেলে তোমাকে যে অধীন চলকটা আছে সেটাকে স্থির ধরতে হবে। আমরা লিখে নেব যে ধরি পি একটি ধ্রুবক, পি একটি ধ্রুবক, তাহলে ডিপি বাই ডিটি সমান 0 হয়। একটু খেয়াল করতে হবে তোমাদের, পি একটি ধ্রুবক তাহলে ডিপি বাই ডিটি সমান 0 হয়, কারণ হচ্ছে তোমার ডিপি বাই ডিটি সমান 0, ধরি পি একটি ধ্রুবক তাহলে ডিপি বাই ডিটির মান 0। তুমি যদি পি এর মান ধ্রুবক ধরো কে ধরো অথবা ট্যান ধরো, যাই ধরো, আর যদি তোমাকে বলা ডিফারেন্সিয়েশন করো টি এর সাপেক্ষে, তো টি তো চলক, টি যদি না থাকে এখানে কে আসছে ট্যান আসছে যাই আসুক তার মান 0 হবে, তার মানে আমরা বলতে পারি ডিপি বাই ডিটির মান 0। তো অধীন চলক যদি ধ্রুবক থাকে তাহলে অন্তর্গণ অবশ্যই 0 হবে, তাহলে ধরি পি একটি ধ্রুবক তাহলে ডিপি বাই ডিটির মান কি 0। এখন তুমি যে ডিপি বাই ডিটি পাইছো এটা তুমি এক টঙ্গে বসাই দিবা। এখন ডিপি বাই ডিটি সমান 0 এক টঙ্গে বসিয়ে পাই, অথবা ডিপি বাই ডিটি এর মান মাত্র 0 পাইছি আমরা, এক টঙ্গে
বসিয়ে পাই, ডিভি বাই ডিটি এর মান 1 নয় বসিয়ে পাই। তাহলে 0 প্লাস বিটা ডেল পি সমান বা পি সমান আলফা প্লাস গামা বিটা ডেল। ব্যাস, এইটাই হচ্ছে তোমার বিশেষ সমাকলন। অতএব বিশেষ সমাকলন পিপি সমান আলফা গামা বিটা ডেল। তাহলে আমরা এখানে পিপি সমান লিখতে পারি আলফা প্লাস গামা বিটা ডেল। ওকে, তাহলে দেখো আমরা কি কি পেলাম? নির্দিষ্ট সমাধান, সরি সম্পূরক ফাংশন এবং বিশেষ সমাকলন পেয়ে গেছি। এবার আমরা সাধারণ সমাধান বের করতে পারি। অতএব নির্ণয় সাধারণ সমাধান, অতএব নির্ণয় সাধারণ সমাধান নির্ণয় সাধারণ সমাধান পিটি সমান পিসি প্লাস পিপি। নির্ণয় সাধারণ সমাধান পিটি সমান পিসি প্লাস পিপি। তো পিসি এর মান বসাই দিবা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডেল টি প্লাস পিপি হচ্ছে আলফা প্লাস গামা বিটা ডেল, আলফা প্লাস গামা বিটা ডেল। এ মাইনাস বিটা প্লাস ডেল টি প্লাস আলফা গামা বাই বিটা ডেল, এই হচ্ছে সাধারণ সমাধান। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষ সমাধান। আর বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান বের করার মাধ্যমেই আমরা দামি সমাধান পেয়ে যাবো। আর বিশেষ সমাধান করার জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু লিখে নিব। যে বিশেষ সমাধান নির্ণয়, বিশেষ সমাধান আরেকটা ছিল কি বিশেষ সমাকলন, পার্থক্য আছে কিন্তু কথার মধ্যে। বিশেষ সমাধান নির্ণয়, এটা আমরা একটা কন্ডিশনে চলে যাব যে দেওয়া আছে পি0 সমান পি নট, অর্থাৎ এই যে এই জিরো মূলত এটা কিন্তু পিটি। হ্যাঁ, এই জিরো মূলত এই টি এর মান, অর্থাৎ টি সমান 0 হলে পিটি সমান কি হবে? পি নট হবে। খেয়াল রাখতে হবে, দেওয়া আছে পি0 সমান পি নট, অর্থাৎ টি সমান 0 হলে এই জিরো টি এর মান, অর্থাৎ টি সমান 0 হলে পিটি সমান পি নট হবে। অতএব এই যে পিটি, এই পিটির মান আমি কি লিখতে পারি? পি নট লিখতে পারি। সেটা কখন? যখন টি এর মান 0, যখন টি এর মান 0 প্লাস গামা বিটা ডেল বা পি নট সমান, এক কাজ করি আমরা, এইটুকুর মান কিন্তু বিটা প্লাস ডেল 0, এইটুকুর মান কিন্তু 1। এর উপরে 0 চলে আসলে, এর উপরে 0 চলে আসলে আমরা 1 হয়। আর এর উপরে বিটা প্লাস ডেল 0 গুণ করলে 0 হয়, এর উপরে 0 তার মানে 1 দ্বারা গুণ করলে যদি 1 থাকে প্লাস আলফা ডেল বিটা, আলফা গামা বিটা ডেল পি নট। একদম পক্ষান্ত করে ফেলছি, বা এ সমান পি নট মাইনাস আলফা গামা বিটা ডেল, আলফা গামা বিটা ডেল। তাহলে আমি এর মান পেয়ে গেছি। অতএব দেখে দেব, অতএব নির্ণয় বিশেষ সমাধান, অতএব নির্ণয় বিশেষ সমাধান পিটি সমান, এই যে এখানে এর জায়গায় মানটা বসিয়ে দেবে, পিটি সমান পি নট মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল, এখানে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ডেল টি প্লাস আলফা প্লাস গামা বিটা ডেল। ঠিক আছে,
বিশেষ সমাধান পিটি হচ্ছে, এখানে আমি এর মানটা বসিয়ে দিব, যা থাকবে এই হচ্ছে বিশেষ সমাধান। আর যেটা তুমি বিশেষ সমাধান পাবা ওইটাই হচ্ছে কি দামের সময়পথ। তো আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি যে অতএব দামের সময়পথ, অতএব নির্ণয় দামের সময়পথ নির্ণয় দামের সময়পথ, এটা লিখে দিব, এটা হচ্ছে দামের সময়পথ, নির্ণয় দামের সময়পথ পি নট মাইনাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল e to the power minus এর বিটা প্লাস ডেল টি প্লাস আলফা প্লাস গামা বিটা প্লাস ডেল। ব্যাস, এই হচ্ছে দামের সময়পথ, এই হচ্ছে দামের সময়পথ। তো আমরা দামের সময়পথ পেয়ে গেলাম এইটুকু। এইভাবে আমরা দামের সময়পথ বের করে নিব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আচ্ছা, এরপর 2 নম্বরে যাবো, কি শর্ত আরোপ করলে ভারসাম্য স্থিতিশীল হবে। তো আমরা লিখে দিব যে ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে যদি, আমরা একটু 2 নম্বরে যাই। 2, কি শর্ত আরোপ করলে ভারসাম্য স্থিতিশীল হবে। তো আমরা লিখবো যে ভারসাম্য গতিশীল অর্থে, ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে। আর তুমি যদি চাও যে না স্যার আমি গতিশীল লিখবো না, লিখো না, কোনো অসুবিধা নেই। ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে যদি, যদি পিটি সমান, যদি সময় অসীমের প্রেক্ষিতে t tends to infinity, হলে হবে যদি, ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে যদি t tends to infinity হলে, অর্থাৎ অসীম সময়ের প্রেক্ষিতে দামের সময়পথ ভারসাম্য দামের সমান হয়, পিবার হয়। ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে অথবা ভারসাম্য স্থিতিশীল হবে যদি t tends to, টি দ্বারা সময় বুঝি, আর অসীম সময় তো আমরা যে অসীম, সময়ের কোনো শেষ নাই, তাহলে t tends to infinity, অসীম সময়ের প্রেক্ষিতে পিটি সমান পি বার হয়। পিটি মানে হচ্ছে বাজার দাম, আর পি বার মানে হচ্ছে কি ভারসাম্য দাম। আর আমরা কিন্তু একটা জিনিস বল করে থাকি, বাজার দাম আর ভারসাম্য দামকে একসাথে একই কথা বলে থাকি। অনেক সময় বাজার দাম ভারসাম্য দাম নাও হতে পারে, কিছুটা বিচ্যুতি করতে পারে। যেমন এখানে যেটা পাইছি পিপি, এটা কিন্তু ভারসাম্য দাম, অর্থাৎ এটাকে আমি পি বার বলতে পারি। তাহলে পি বার যদি বলি এটা হচ্ছে পিসি, তাহলে এটা হচ্ছে পিপি। এটা যদি বাজার দাম হয় তাহলে এটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে বাজার দাম ভারসাম্য দাম এক কথাটা কিন্তু, এটা হচ্ছে বিচ্যুতি, কখন এই বিচ্যুতির মান প্লাস আসতে পারে, কখন এই বিচ্যুতির মান মাইনাস আসতে পারে। ভারসাম্য অবস্থা থেকে বাজার অনেক সময় বিচ্যুতি ঘটে, হ্যাঁ বাজারে অনেক সময় বিচ্যুতি ঘটে, তো প্লাস আসতে পারে মাইনাস, এটাকে বিচ্যুতি বলা হয়। যদি বাজারে বিচ্যুতি না থাকে, বাজারে যদি বিচ্যুতি না থাকে তাহলে তোমার ভারসাম্য দাম আর বাজার দাম কি সমান হয়ে যাবে। আর আমরা যদি যখন সমান হবে, বিচ্যুতি যদি না থাকে, যখন সমান হয় তখনই তো স্থিতিশীল হবে। তো আমরা লিখে নিব যে ভারসাম্য গতিশীল হতে স্থিতিশীল হবে যদি টি টেন্ডস টু, সময় অসীম সময়ের প্রেক্ষিতে বাজার দাম ভারসাম্য দামের সমান হয়। এখন কথা হচ্ছে কখন বাজার দাম ভারসাম্য দামের সমান হবে, কখন বাজার দাম ভারসাম্য দামের সমান হবে। আমরা লিখবো এক্ষেত্রে পিটি, ওই যে বাজার দাম সমান ভারসাম্য দাম হবে যদি, আমি যেটা বললাম এক্ষেত্রে পিটি সমান পি বার হবে যদি এই যে বিচ্যুতি না থাকে। বিচ্যুতি না থাকলে দুটো সমান হবে, তাই না? এই বিচ্যুতি না থাকলে দুটো সমান হবে। তো না থাকলে তার মানে হচ্ছে এখানে আমি এই টোটালটার মানে সহগ বাদ দিয়ে কিন্তু ধরতে হবে। এইটা হচ্ছে তোমার বিচ্যুতি যে বিষয়টা, এটা হচ্ছে বিচ্যুতির মাত্রা হবে, এটা হ্যাঁ, এটা বিচ্যুতির মাত্রা, এটা হচ্ছে বিচ্যুতির বিষয়টা। তো এখানে যদি এইটুকু জিরো হয়ে যায়, পুরো অংশটা জিরো হয়ে যায়, তাহলে এইটুকু সাথে এটা কোনো এটাও জিরো হয়ে যাবে, তখন এইটুকু এটুকু সমান হয়ে যাবে। আর এটা মানে হচ্ছে তোমার পিবার যেটা স্থির পথ থাকে, আন্তঃসংযোগ ভারসাম্য যেটা থাকে সেটা হচ্ছে মূলত ভারসাম্য। তাহলে তুমি খেয়াল করো এখানে এই বিচ্যুতি জিরো হয়ে যায়, টোটালটা জিরো হয়ে গেলে এই সম্পূর্ণ জিরো হয়ে যাবে, তখন এটা সমান হবে। তাহলে আমরা লিখবো যে ক্ষেত্রে পিটি সমান পি বার, এর পি বার স্থির পথটা হচ্ছে পি বার, এক্ষেত্রে পিটি সমান পি বার হবে যদি এই যে বিচ্যুতি যেটা, এইটা যদি তোমার
জিরো হয়, টি টেন্ডস টু জিরো, সময়ের প্রেক্ষিতে তো টেন্ডস টু জিরো হয়। ঠিক আছে, যে এক্ষেত্রে ভারসাম্য গতিশীল অর্থে স্থিতিশীল হবে অথবা ভারসাম্য স্থিতিশীল হবে যদি টি টেন্ডস টু ইনফিনিটি হলে, অর্থাৎ সময় অসীমের প্রেক্ষিতে বাজার দাম ভারসাম্য দামের সমান হয়। এখন বাজার দাম ভারসাম্য দামের সমান হবে কখন? যদি বাজারে কোনো বিচ্যুতি না থাকে, তো এই বিচ্যুতি আমার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, জিরো হয়। আচ্ছা, এইবার আমরা লিখে দিব যে এক্ষেত্রে ওকে, এখন এই যে পরামিতি ওইটা দিয়ে আমি অঙ্ক করবো, সহগ চলকের সহগ যেটা আছে ওইটা নিয়ে আমরা হিসাব করে দিব। তাহলে অর্থাৎ এক্ষেত্রে বিটা ডেল এটি কিন্তু সহগ, এটি এর সহগ নিব আমরা। এটা প্লাসের না মাইনাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে সেহেতু এটা মাইনাসের। ঠিক আছে, এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো, তো মাইনাস দ্বারা গুণ করলে বিটা প্লাস ডেল, আর দুইটা মাইনাস যখন প্লাস হয়ে যায়, এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস ধরতে পারি, হ্যাঁ, নিরপেক্ষ সংখ্যা প্লাস মাইনাস। তো যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর তখন চিহ্নটা কাটাদিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কন্ডিশন যে বিটা ডেল যদি তোমার জিরো থেকে বড় হয়, তুমি এটা ইচ্ছে করলে আলাদা করে লিখতে পারো, যে ক্ষেত্রে ভারসাম্য গতিশীল অতি স্থিতিশীল হবে, লিখে ফেলি যে অতএব ভারসাম্য স্থিতিশীল হবে যদি বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো হয়। এখানে অবশ্য অনেকে মতবিরোধ আছে, এটা একবারে লেখা যায়, অথবা আমরা এটা লিখতে পারি জিরো হয় অথবা বিটা গ্রেটার দেন জিরো ডেল গ্রেটার দেন জিরো হয়। দুইটা যে কোনো একটা লেখা যায়, যে এখানে ভারসাম্য স্থিতিশীল যদি বিটা গ্রেটার দেন বিটা প্লাস ডেল গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ বিটা জিরো ডেল জিরো হয়। এই হচ্ছে অঙ্ক তোমার। ঠিক আছে, এই হচ্ছে যে কি শর্ত আরোপ করলে ভারসাম্য স্থিতিশীল হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।